হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরির সমাধান। আজকে আমরা যে আমাদের সিরিজ চলছে জিকে রিভিশন সিরিজ, সেই জিকে রিভিশন সিরিজের পার্ট 6 নিয়ে আলোচনা করব। সেই পার্ট 6-এ আমরা কি করব, আমরা 50টা কোশ্চেন্স কভার করব। প্রত্যেক দিনের মতন 50টা কোশ্চেন থাকবে এবং প্রতি কোশ্চেনের জন্য 4টে করে এখন অপশানও দেওয়া আছে। তোমরা নিজেদের অপশান চুজ করার চেষ্টা করবে, তারপরে রাইট অ্যান্সার দেওয়া আছে সেগুলোর সাথে চেক করবে এবং তোমরা প্রত্যেকে যারা পুরো ভিডিওটা দেখবে তারা কমেন্ট করে জানাবে তোমরা কত নাম্বার আনসার করতে পারলে। ওকে, তাই এই সিরিজে আমরা কি কি সাবজেক্ট কভার আছে, মানে টেস্টের ভেতর হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, সায়েন্স আছে অ্যান্ড কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। তো সব রকম সাবজেক্ট থেকেই আমরা কোয়েশ্চেন্স নিয়েছি এবং স্টার্ট করা যাক। চলো, স্টার্ট করার আগে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং ইনস্টাগ্রামে চাকরি সমাধান সার্চ করলেই আমাদের ইনস্টাগ্রাম পেজটা পেয়ে যাবে, সেটা প্লিজ ফলো করে নাও। কারণ ইনস্টাগ্রামে আমরা ডেইলি কুইজ চালাতে থাকি এবং বিভিন্ন শর্ট তোমাদের পিডিএফ প্রোভাইড করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা হিস্ট্রি পার্ট দিয়ে স্টার্ট করছি। হিস্ট্রি পার্টে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ভারতের কোন প্রাচীন গ্রন্থকে প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসেবে গণ্য করা হয় এবং এটি কার রচনা? তো ভারতের কোন প্রাচীন গ্রন্থ, মানে ভারতের যে লিখিত গ্রন্থগুলোর মধ্যে সেটার মধ্যে সবচেয়ে প্রাচীন গ্রন্থ হিসেবে কোন গ্রন্থকে গণ্য করা হয়? অপশন এ আছে দেখো অর্থশাস্ত্র, বি আছে রাজতরঙ্গিনী, সি আছে হর্ষচরিত এবং কার রচনা, রচনাগুলোও দেখে নাও। অর্থশাস্ত্রের পাশে কৌটিল্য, রাজতরঙ্গিনীর পাশে কলহন, হর্ষচরিতের পাশে বাণভট্ট এবং ইন্ডিকার পাশে মেগাস্থানিস। তো এই চারটের মধ্যে রাইট অ্যান্সার হলো রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। এবং রাজতরঙ্গিনী থেকে কী জানা যায়? রাজতরঙ্গিনী থেকে মেইনলি প্রাচীন কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায়। এটি একাদশ এবং দ্বাদশ শতাব্দীতে সংস্কৃত ভাষায় রচনা হয়েছিল। এই জিনিসগুলো এই পিডিএফটাতে এই জায়গাটায় এসে গেছে। নেক্সট পিডিএফ থেকে এটাকে কালেক্ট করে দেওয়া হবে, একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, তো উত্তর হবে রাজতরঙ্গিনী কলহনের লেখা, কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত এবং একাদশ এবং দ্বাদশ শতাব্দীতে লেখা। এবং এতে কি জানা যায়? এতে প্রাচীন কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায়। ঠিক, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আসছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিখ্যাত গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে? তো বৃহৎ স্নানাগার যেটা আছে বা গ্রেট বাথ, যার তোমরা ছবি নিশ্চয়ই দেখেছো, বইতে থাকে, সেটা আবিষ্কৃত কোথায় হয়েছে? অপশন এ আছে হরপ্পা, বি আছে লোথাল, সি কালিবাঙ্গান, ডি মহেঞ্জোদারো। এই চারটি জায়গার ভেতর রাইট অ্যান্সার হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারোতে গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগারটি আবিষ্কৃত হয়েছিল। কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1922 সালে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের কেন্দ্রে এইটি আবিষ্কার করেন এবং এখানে স্নানাগার ছাড়াও একটি বৃহৎ শস্যাগারও পাওয়া গেছে। এটাও কোশ্চেনে আসতে পারে, শস্যাগারও কোথায় পাওয়া গেছে? শস্যাগার এবং স্নানাগার দুটোই পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। তো মহেঞ্জোদারো ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিক্রমশিলা মহাবিহার বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? প্রথমেই জেনে নাও বিক্রমশিলা মহাবিহার কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এবং এটি কে প্রতিষ্ঠা করেছিল? এটা প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। অপশান ছিল গোপাল, ধর্মপাল, দেবপাল এবং মহিপাল। পাল বংশের 4জনই রাজা। তোমরা সবাই জানো গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, ফার্স্ট রাজা। পাল বংশের ফার্স্ট রাজা হচ্ছে গোপাল। ঠিক, এবং ধর্মপাল হচ্ছে এমন উল্লেখযোগ্য রাজা এবং তিনি কি করেছিল? বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিল। বিক্রমশিলা মহাবিহার কোথায় ছিল? বিহারে ছিল, প্রাচীন মগধের, বর্তমানের বিহারের মগধে এটি ছিল। এই বিখ্যাত কেন্দ্রটি, বৌদ্ধ শিক্ষা কেন্দ্রটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ছিল। এটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ছিল। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম তামার প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি চালু করেছিল? কোন সুলতান তামার প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি চালু করেছিল? অপশান দেখো আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন, সি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, ডি হচ্ছে ইলতুৎমিশ। এটা খুব সোজা কোশ্চেন, সবাই নিশ্চয়ই পড়েছো। তো তামার মুদ্রা প্রথম চালু করেছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক 1330 সালে বৈপ্লবিক অর্থনৈতিক পদক্ষেপ দেন। মানে বৈপ্লবিক পদক্ষেপ কেন? এর আগে কেউ কোনোদিন তামার মুদ্রা চালু করেনি। তার আগে আমাদের কি চলতো? সোনা রূপার মুদ্রা, এইসবই চলতো জেনারেলি। তামার মুদ্রা কেউ চালু করেনি। তো তামার মুদ্রা কেন চালু করেছিল? জাল মুদ্রার বাজারে বেশি, জাল মুদ্রা অ্যাভেলেবেল হয়ে গেছিলো, সেটাকে আটকানোর জন্য মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা চালু করেছিল এবং যেটা বিশাল একটা বড় ফেলিয়ার ছিল এটা।
এই ডিসিশনটা বিশাল বড় ফেলিয়ার ছিল, সেই জন্য তাকে ইতিহাসে পাগলা রাজা বলে মনে করা হয়। ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, মুঘল সম্রাট আকবর তার প্রবর্তিত মনসবদারি ব্যবস্থা, মনসব শব্দের অর্থ কী? দেখো, অপশান ই আছে সেনাবাহিনী, বি আছে পদমর্যাদা, সি আছে ভূমি রাজস্ব এবং ডি আছে ধর্মীয় প্রধান। মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। পদমর্যাদা হচ্ছে, এটি ছিল মুঘল সামরিক বা প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তি। এই সময় সামরিক পদমর্যাদাকে জাত এবং অশ্বারোহীর সংখ্যাকে সওয়ার বলা হতো। জাত এবং সওয়ার। ঠিক। মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। নেক্সট কোশ্চেন দেখো, শিবাজির রাজ্যাভিষেক কত সালে এবং কোন দুর্গে অনুষ্ঠিত হয়েছিল? শিবাজির রাজ্যাভিষেক কত সালে কোন দুর্গে অনুষ্ঠিত হয়েছিল? 1665 পুরন্দর দুর্গ, নাকি 1674 রায়গড় দুর্গ, না 1680 প্রতাপগড় দুর্গ এবং 1670 হচ্ছে তোরনা দুর্গ। এই চারটের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 1674 রায়গড় দুর্গ। রায়গড় দুর্গে পণ্ডিত গাগা ভট্ট তার রাজ্যাভিষেক সম্পন্ন করেছিলেন। এই অনুষ্ঠানেই শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন। শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন। এই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই ফ্যাক্টটা জেনে রাখা খুব দরকার। ঠিক। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাসে মহলওয়ারি বন্দোবস্ত কে কত সালে প্রবর্তন করে? অপশান দেখো, লর্ড কর্নওয়ালিস আছে 1973, থমাস মানরো 1820, হোল্ট ম্যাকেনজি 1822 এবং জন শোর 1793। তো রাইট অ্যান্সার হচ্ছে হোল্ট ম্যাকেনজি। হোল্ট ম্যাকেনজি 1822 সালে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এটি ছিল মূলত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে চালু হয়েছিল, যেখানে গ্রামের সামগ্রিক জমির মালিকানার ভিত্তিতে তার রাজস্ব বা কর নির্ধারণ করা হতো। ঠিক। নেক্সট দেখো, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এ হচ্ছে ক্ষুদিরাম বসু, বি হচ্ছে বাসুদেব বলবন্ত ফারকে, সি হচ্ছে ভগৎ সিং, ডি হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। এদের মধ্যে সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফারকেকে। ঠিক আছে। তিনি মহারাষ্ট্রে বামসিন নৈশবাহিনী গঠন করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন। সেই জন্য তাকে কি বলা হয়? বাসুদেব বলবন্ত ফারকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনকও বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে কে অভিহিত করেছে? মানে কে 1857 যে আমরা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল সেটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে বলেছিল? অপশন নাম্বার এ আছে ডক্টর আর.সি. মজুমদার, বি হচ্ছে জওহরলাল নেহরু, সি হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার, সি হচ্ছে জন লরেন্স। তো রাইট অ্যান্সার হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার কোথায় বলেছিল? তার লেখা যে বই ছিল, এই যে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, এই বইটাতে তিনি এই মন্তব্যটি করেছিলেন। কি মন্তব্য? 1857 সালের যে বিদ্রোহ সেটাই হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। এই পার্টে যেমন আমরা 50টা কোশ্চেন কভার করেছি, এরকম অলরেডি আমরা 5টা পার্ট আগে কভার করে রেখেছি। প্রত্যেকটা পার্টে 50টা করে কোশ্চেন আছে। অলরেডি 300খানা মতন কোশ্চেন এই পার্টটাকে নিয়ে কভার হয়ে গেছে এবং অ্যাডিশনাল ইনফরমেশন যদি আমরা নিই, টোটাল আমাদের 500 বা 700 কোশ্চেন অলরেডি কভার করা হয়ে গেছে। তো আমরা ডাব্লিউবিসিএস প্রির আগে আমরা প্রায় 1000টা কোশ্চেন কভার করে ফেলবো। যে 1000টা কোশ্চেন তোমার ডাব্লিউবিসিএস প্রিতেও কাজে লাগবে, তোমাদের যে মিসলেনিয়াস এক্সাম আসছে পিএসসির যে মিসলেনিয়াস এক্সাম আসছে সেটাতেও কাজে লাগবে এবং পঞ্চায়েত এক্সামেও কাজে লাগবে। সো সবকটা এক্সামকে মাথায় রেখেই কোশ্চেনের সেটসগুলো বানানো হয়েছে। প্লিজ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পরপর দেখে নিও। এগুলো খুব অল্প টাইমের ভেতর কভার করা হয় যাতে তোমাদের টাইম ওয়েস্ট কম হয় এবং পুরো জিনিসগুলো সবকটা টপিক থেকে কভার করা যায়। ঠিক। যেমন দেখো এখানে ইতিহাসের কোশ্চেন চলছে, এরপরে ভূগোলের কোশ্চেন আছে, পলিটির কোশ্চেনও আছে। ঠিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গানটি কোন সালে গাওয়া হয়েছে, কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? অপশন এ হচ্ছে 1885 বোম্বাই, 1896 কলকাতা, 1907 সুরাট, 1911 কলকাতা। এই চারটের মধ্যে কোনটা?
তো 1896 সালে কলকাতায় যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? রহিমতুল্লাহ এম সায়নী। গানটি গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক, দেখো আমি তোমাদের আগের পার্টে বলেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশনগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এর 4টে জিনিস দেখে রাখবে: সাল, কোন সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কে সভাপতিত্ব করেছিল, এরকম একটা চার্ট পাওয়া যায় বা চার্ট তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো, সেই চার্টটা দেখে রাখবে। এবং ইম্পর্টেন্ট ইভেন্ট কী হয়েছিল, ইম্পর্টেন্ট ইভেন্ট যেমন এই 1896 ইভেন্ট কী ছিল? বন্দে মাতরম। ঠিক একইভাবে ইম্পর্টেন্ট ইভেন্ট কী ছিল, যেমন 1907 সুরাট যে লেখা আছে এখানে কী হয়েছিল? এখানে চরমপন্থী এবং নরমপন্থীরা ভাঙন ধরেছিল। এরকম প্রত্যেকটা সালে একটা করে কিছু ইম্পর্টেন্ট ছিল, ঠিক, সেটা দেখে রাখবে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। সবকটা দেখতে হয় না, ইম্পর্টেন্ট 6টা-7টা সালই রয়েছে, যেমন 1885, 1896, 1886 যেটা, 1907, 1911, 1939, এরকম 7-8টা মতন আছে। এই 7টা পুরো চার্টটা ভালো করে দেখে রাখো। এখান থেকে প্রতি বছর কোশ্চেন্স আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা যে ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য রাখছি সেটা কমেন্টে অ্যান্সার দিও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট অধিবেশন কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল? কোথায় এবং কত সালে হয়েছিল, এটার অ্যান্সার কমেন্টে দিও। ঠিক আছে, যাদের ঠিক অ্যান্সার হবে আমি নিজে লাভ রিয়াক্ট করব। নেক্সট, 1942 সালের ঐতিহাসিক ক্রিপস মিশনকে আ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক, এটি কে বলেছিল? আ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক, এটা কে বলেছিল? দেখো অপশান দেখো, জওয়াহরলাল নেহরু, বি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, সি হচ্ছে মহাত্মা গান্ধী এবং ডি হচ্ছে সুভাষচন্দ্র বসু। তো 1942 সালে ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক বলেছিল হচ্ছে মহাত্মা গান্ধী। কারণ কি? এটাই হচ্ছে ভারতের যে স্বাধীনতার যে আমরা প্রস্তাব রেখেছিল স্বাধীনতা সংগ্রামীরা, সেটার বদলে ইংরেজ সরকার ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করেছিল। সুতরাং এই ক্রিপস মিশনে এটা দেওয়ার চেষ্টা হয়েছিল, ডমিনিয়ন স্ট্যাটাস স্বাধীনতার বদলে। সো সেই জন্য এটাকে মহাত্মা গান্ধী পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক হিসাবে ব্যাখ্যা করেছিল। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 12, সুভাষচন্দ্র বসু কত সালে কোথায় ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করে? 1938 হরিপুরা, 1939 মকরুং, 1940 রামগড় এবং 1943 সিঙ্গাপুর। এই চারটের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 1939 মকরুং জেলা। মকরুং জেলায় সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেছিল এবং কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে মহাত্মা গান্ধীর সঙ্গে মতবিরোধের জন্য তিনি 1939 সালেই পদত্যাগ করেছিল, কংগ্রেস থেকে পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল। ফরওয়ার্ড ব্লক। আরেকটা ইম্পর্টেন্ট, 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল। কাকে হারিয়ে? পট্টভি সীতারামাইয়াকে। পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে। এই পট্টভি সীতারামাইয়া কে ছিল? এই পট্টভি সীতারামাইয়া গান্ধীজির নমিনেটেড ক্যান্ডিডেট ছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এটা আমরা আগের ভিডিওতে কভার করেছিলাম এই কোশ্চেনটা। তোমরা যদি না দেখে থাকো প্লিজ আগের ভিডিওগুলো দেখো। রাইট, নেক্সট কোশ্চেন দেখো, কে কত সালে বেঙ্গল থিয়েটারের অঙ্গ হিসাবে নীল দর্পণ নাটকটি রচনা করেন? তো অপশান দেখো, গিরিশচন্দ্র ঘোষ 1872, দীনবন্ধু মিত্র 1860, মাইকেল মধুসূদন দত্ত 1861 এবং দ্বিজেন্দ্রলাল রায় 1905। এই চারটের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র 1860 সালে নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন এবং বেঙ্গল থিয়েটারের আন্দোলনের অঙ্গ হিসাবে, মানে এটাকে নীলদর্পণ নাটকটা ইংরেজ সরকাররা যে নীল চাষিদের ওপর যে অত্যাচার করতো সেটার চিত্র ফুটিয়ে তোলার জন্য একরকম প্রতিবাদ হিসাবে তিনি রচনা করেছিলেন। এবং এটির ইংরেজি অনুবাদ বা ইংলিশ ট্রান্সলেশন কে করেছিল? ইংলিশ ট্রান্সলেশন করেছিল হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের। নেক্সট দেখো, বিখ্যাত যে গায়ত্রী মন্ত্র তোমার ঋগ্বেদে কোন মণ্ডলে রয়েছে এবং এটি কোন দেবতাকে উৎসর্গীকৃত? প্রথম মণ্ডল অগ্নি, নবম মণ্ডল সোম,
অপশন সি হচ্ছে তৃতীয় মণ্ডল সবিতা এবং অপশন ডি হচ্ছে দশম মণ্ডল পুরুষ। তো এই চারটের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে তৃতীয় মণ্ডল সবিতা। তৃতীয় মণ্ডল সবিতা মানে ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে আছে এবং কোন দেবতাকে উৎসর্গীকৃত? সবিতাকে। রাইট। এই অংশটি মহর্ষি বিশ্বমিত্র দ্বারা রচিত বলে মনে করা হয় এবং মোট কটা মণ্ডল আছে? 10টা। কার রচিত? বিশ্বমিত্র। নেক্সট দেখো, কোন ভাইসরয়ের রাজত্বকালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? মানে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি বা ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের রাজত্বকালে হয়েছিল? অপশন এ দেখো লর্ড রিপন, বি কার্জন, অপশন এতে লিটন ছিল, বিতে রিপন, সিতে রিপন আছে, অপশন সিতে লর্ড রিপন, ডিতে ডাফরিন। তো আনসার হচ্ছে অপশন সি লর্ড রিপন। লর্ড রিপনের সময় ইলবার্ট বিলের বিতর্ক হয়েছিল। দেখো একটু এডিশনাল ফ্যাক্টটা ইম্পর্টেন্ট, এটা দেখে নাও। 1883 সালে এই বিলের উদ্দেশ্যে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার যে অধিকার দেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে শ্বেতাঙ্গরা তীব্র আন্দোলন গড়ে তোলে। এর আগে পর্যন্ত কি হতো, এই ইলবার্ট বিলের আগে পর্যন্ত যে তোমার কোনো ভারতীয় জাজ মানে ইন্ডিয়ান জাজ কোনো হোয়াইট স্কিন বা যে ইউরোপিয়ান ক্রিমিনালকে শাস্তি দিতে পারতো না। ঠিক, ইউরোপিয়ান ক্রিমিনালদের শাস্তি দিতে পারতো না, মানে জাজমেন্ট দিতে পারতো না। সো সেটাকে জন্যই ইলবার্ট বিলের বিতর্ক এসেছিল। নেক্সট দেখো, ভূগোলের পার্টে যাবো। আমরা 15টা দেখলাম হিস্ট্রির কোশ্চেন। এবার আমরা ভূগোলের পার্টে দেখব। ভূগোলের পার্টে ফার্স্ট কোশ্চেন দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর পৃথক কে করে রেখেছে? কোন প্রণালী? তো পরস্পর পৃথক করে রেখেছে, দেখো অপশন এ 8 ডিগ্রি প্রণালী, বি হচ্ছে 9 ডিগ্রি, সি হচ্ছে 10 ডিগ্রি এবং ডলফিন নোজ, ডি হচ্ছে ডলফিন নোজ। এই চারটের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি প্রণালী। 10 ডিগ্রি প্রণালী তোমার আন্দামান এবং নিকোবরকে পৃথক করে রেখেছে। আমরা এটা আগের পার্টেও দেখেছিলাম। সিমিলার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে কে আলাদা করে রেখেছে? লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে আলাদা করেছে 9 ডিগ্রি চ্যানেল এবং ইন্ডিয়া এবং মালদ্বীপসকে কে আলাদা করে রেখেছে? 8 ডিগ্রি চ্যানেল। ঠিক, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসতেই পারে। ঠিক, নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি এবং এটি কোন নদীর ওপর নির্মিত? অপশান এ দেখো ভাগরানাঙ্গাল শতদ্রু নদী, অপশান বি হচ্ছে হীরাকুদ মহানদীর ওপর, অপশান সি হচ্ছে দামোদর নদীর ওপর, অপশান ডি হচ্ছে রিহান্দ সোন নদীর ওপর। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে যে দীর্ঘতম আমাদের বহুমুখী নদী পরিকল্পনা আছে সেটা হীরাকুদ বা মহানদীর ওপর তৈরি। ঠিক আছে, এটি ভারতের তথা বিশ্বের অন্যতম দীর্ঘতম মাটির বাঁধ এবং এটির মূল অংশের দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। ঠিক, এবার তোমাদের জন্য কমেন্টে লেখার জন্য সেকেন্ড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে তোমার ফার্স্ট অধিবেশন কংগ্রেসের কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি এবং কোন নদীর উপর গঠিত? কোনটি এবং রিভারের নামও বলতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, ভারতের কোন হ্রদটি লুনার ক্র্যাটার বা উল্কাপাতের ফলে সৃষ্টি একটি বিখ্যাত হ্রদ? 18 নম্বর কোশ্চেন, কোন নদটি হচ্ছে লুনার ক্র্যাটার বা উল্কাপাতের ফলে সৃষ্ট একটি বিখ্যাত হ্রদ? এ হচ্ছে চিল্কা, বি হচ্ছে অপশন বি হচ্ছে লোনার হ্রদ, সি হচ্ছে উলার হ্রদ এবং ডি হচ্ছে লোকটাক হ্রদ। এই চারটির মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে লোনার হ্রদ। লোনার হ্রদ কি তোমার উল্কাপাতের ফলে সৃষ্ট। ঠিক আছে, কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন একটা, কারণ রিসেন্টলি এই লোনার হ্রদকে নিয়ে নিউজ কভার হয়েছিল, কারণ এর জল পিঙ্ক রঙে দেখা গেছিলো, গোলাপি রঙে পরিবর্তিত হয়েছিল। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিল, সেই হিসাবেই এই কোশ্চেনটা এখানে রেখেছি আমি। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের বিখ্যাত শৈল শহর উটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? উটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? উটি হচ্ছে, দেখো অপশনগুলো দেখে নাও, আন্নামালাই, বি হচ্ছে কার্ডামাম, সি হচ্ছে নীলগিরি, ডি হচ্ছে পালনি। তো রাইট অ্যান্সার হচ্ছে নীলগিরি। নীলগিরি পর্বতশ্রেণীতে উটি অবস্থিত। নীলগিরি পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা বেতা।
দোদাবেতার হাইট হচ্ছে 2673 মিটার। এটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। দোদাবেতা হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়? এ হচ্ছে পুরুলিয়া, বি হচ্ছে বীরভূম, সি হচ্ছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া অঞ্চল, ডি হচ্ছে মালদহ। আনসার হচ্ছে পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়া। এই অঞ্চলকে রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বলা হয়, রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। ঠিক। ছোটনাগপুর মালভূমির পূর্ব ঢালে অবস্থিত এই অঞ্চলে মাটিতে আয়রন এবং অ্যালুমিনিয়ামের আধিক্য দেখা যায় এবং মাটির রং কি হয় এখানে? লাল। কি মাটি দেখা যায় এখানে? ল্যাটেরাইট। ঠিক, ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট দেখো, সুন্দরবনকে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়? 1987 আছে অপশন, বি 89, সি হচ্ছে 2001 এবং ডি হচ্ছে 2015। তো সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় 1989-এ। 89-এ বায়োস্ফিয়ার রিজার্ভ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় 89-এ। কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তা 2 বছর আগেই ঘোষণা করা হয়েছিল 1987-তে। ঠিক আছে, 1987-তে প্রথমে হচ্ছে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হ্যাঁ, আর 89-এ কি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। ঠিক। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদিত হয়? ঠিক আছে, অপশন এ দেখো কেরালা, বি হচ্ছে তামিলনাড়ু, সি হচ্ছে কর্ণাটকা অ্যান্ড ডি হচ্ছে আসাম। তো রাইট অ্যান্সার হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকাতে ভারতে সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদিত হয় এবং মোট কফি উৎপাদনের যে 70%, ভারতে যে চা কফি উৎপাদিত হয় তার 70% কর্ণাটকার চিকমাগালুরুতে অবস্থিত। সরি 70% কর্ণাটকা থেকে আসে, 70% কর্ণাটকা থেকে আসে এবং কর্ণাটকাতে ভারতের যে কফি গবেষণা কেন্দ্র সেটা কর্ণাটকার চিকমাগালুরুতে অবস্থিত। ঠিক, সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটকাতে, সেটা হচ্ছে 70% অফ টোটাল প্রোডাকশন, আর কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুরুতে। ঠিক, দেখো নেক্সট কোশ্চেন, উড়িষ্যার হুইলার দ্বীপ বর্তমান নাম পরিবর্তন করে কি নামে রাখা হয়েছে? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের পাশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, হুইলার দ্বীপকে কি নামে রাখা হয়েছে? অপশন এ দেখো জওয়াহরলাল নেহরু, অপশন বি এপিজে আব্দুল কালাম দ্বীপ, অপশন সি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ এবং অপশন ডি হচ্ছে সাভারকার দ্বীপ। ঠিক, তো অপশন বি হচ্ছে রাইট আনসার, ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ। এর আগে নাম ছিল কি হুইলার আইল্যান্ড, এখন চেঞ্জ করে রাখা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই দ্বীপটি ভারতের প্রধান মিসাইল কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। তা তোমাদের জন্য কমেন্টে লেখার জন্য থার্ড কোশ্চেন, যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো এটা কমেন্ট করবে, যে ঠিক উত্তর দেবে তার উত্তরে আমি লাভ রিয়াক্ট করব। ঠিক আছে, নেক্সট, ভারতের কোন রাজ্য 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে? অপশন এ হচ্ছে মেঘালয়, বি হচ্ছে মিজোরাম, সি হচ্ছে ত্রিপুরা এবং ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তো কোন রাজ্য 3 দিক দিয়ে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত হয়েছে? এটা হচ্ছে আনসার হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে 3 দিক দিয়ে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে। ঠিক আছে, তো তোমার আনসার কি হবে? ত্রিপুরা। আর পশ্চিমবঙ্গ কদিক দিয়ে আছে? পশ্চিমবঙ্গ দুদিক থেকে রয়েছে, পশ্চিমবঙ্গের উপরের দিকে নেপাল আছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের হচ্ছে দুদিক থেকে এবং ত্রিপুরা হচ্ছে 3 দিক থেকে। রাইট অ্যান্সার হচ্ছে ত্রিপুরা। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের হচ্ছে সবচেয়ে দীর্ঘতম আন্তর্জাতিক স্থলসীমানা রয়েছে, যেটা হচ্ছে 4096 কিলোমিটার। ঠিক আছে, এবং ত্রিপুরার সঙ্গে হচ্ছে বাংলাদেশের যে বর্ডার সেটাকে কি বলা হয়? জিরো লাইন। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 25, ভারতের দক্ষিণতম বিন্দু, ঠিক আছে, তো ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? দেখো অপশন এ আছে লাক্ষাদ্বীপ, বি আছে কার নিকোবর, সি আছে বৃহৎ নিকোবর এবং ডি আছে দক্ষিণ আন্দামান। তো আনসার হচ্ছে বৃহৎ নিকোবর। ঠিক আছে, বৃহৎ নিকোবরে তোমার ইন্দিরা পয়েন্ট অবস্থিত। এর পূর্বে নাম কি ছিল? পিগমেলিয়ান পয়েন্ট।
এবং 2004 সালের সুনামিতে এর অংশটা জলের তলায় চলে যায়, সেই জন্য খানিকটা অ্যাকচুয়ালি পয়েন্টটা একটু এগিয়ে আসে, সেই জন্য এইটা এখন নতুন নাম হয়েছে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে ভারতের দক্ষিণতম পয়েন্ট। একটা জিনিস দেখো, তুমি যদি ইন্ডিয়ার এরকমভাবে ম্যাপ ধরো জেনারেট করো, এরকমভাবে ইন্ডিয়ার যে ম্যাপ হচ্ছে সে দক্ষিণতম, তার হচ্ছে ইন্ডিয়ার মেইনল্যান্ড বলে, এই অংশটাকে বলা হয় ইন্ডিয়ার মেইনল্যান্ড। ঠিক আছে, তো এদিকে আরও আন্দামান নিকোবর আছে, এদিকে লাক্ষাদ্বীপ আছে। তো এইগুলোকে বাদ দিলে এই দিক দিয়ে দেখতে গেলে সবচেয়ে সাউথ মোস্ট যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, ভারতের যখন দক্ষিণতম পয়েন্ট বলবে সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সেটা হচ্ছে দ্বীপপুঞ্জগুলোর মধ্যে পড়ছে। এবং ভারতের যে মেইনল্যান্ড তার যে দক্ষিণতম পয়েন্ট, এই যে পয়েন্টটা, সেটাকে বলা হয় বিবেকানন্দ রক, ঠিক, বা কন্যাকুমারী। নেক্সট দেখো, ভারতীয়, এরপর আমরা 25টা কোশ্চেন হয়ে গেল। 15টা আমরা দেখেছিলাম হচ্ছে 15টা কোশ্চেন হিস্ট্রি থেকে কভার করেছিলাম, 10টা কোশ্চেন আমরা জিওগ্রাফি থেকে করলাম। এবার আমরা দেখবো হচ্ছে পলিটিক পার্ট। ঠিক আছে, পলিটিক পার্ট। কোশ্চেন নাম্বার 1 কি আছে, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কোন পার্টে এবং কত নম্বর আর্টিকেলে রয়েছে? অপশন এ হচ্ছে পার্ট 2 আর্টিকেল নাম্বার 5 থেকে 11, পার্ট 3 আর্টিকেল নাম্বার 12 থেকে 35, অপশন হচ্ছে পার্ট সি, অপশন সি হচ্ছে পার্ট 4 আর্টিকেল নাম্বার 36 থেকে 51, অপশন ডি হচ্ছে পার্ট 4 এর এ আর্টিকেল নাম্বার 51A। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে পার্ট 3-তে আছে এবং আর্টিকেল নাম্বার 12 থেকে 35। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক, এটা কোথা থেকে তোমার অ্যাডাপ্ট করা হয়েছে? আমেরিকা থেকে, আমেরিকার বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত হয়েছে এবং এটিকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, নেক্সট দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, আগেরটা ছিল ফান্ডামেন্টাল রাইটস, ওকে, এটা ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়। তো ফান্ডামেন্টাল ডিউটি যেটা, সেটা তোমার অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, পরে অ্যাড করা হয়েছে। তার মধ্যে অপশানগুলো দেখো, 24th অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট নাকি 86th অ্যামেন্ডমেন্ট। তো ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টে, 42তম সংবিধান সংশোধনীতে। সংশোধনীর মাধ্যমে তোমার মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল রাইটসকে অ্যাড করা হয়েছিল। কোন কমিটির সুপারিশে হয়েছিল? সর্দার শরণ সিং কমিটি, খুব ইম্পর্ট্যান্ট একটা কমিটি। এবং পার্ট 4A এবং 51A আর্টিকেলে এটাকে অ্যাড করা হয়। পার্ট হচ্ছে 4A এবং আর্টিকেল নাম্বার হচ্ছে 51A। ঠিক আছে, প্রথমে দেখো 10টা ডিউটি অ্যাড করা হয়েছিল, প্রথমে 10টা কর্তব্য অ্যাড করা হয়েছিল এবং বর্তমানে 86 নম্বর তোমার সংশোধনীর মাধ্যমে আরও 11, এটা আর একটা এক্সট্রা বাড়িয়ে দিয়ে এটাকে হচ্ছে 11টা। ঠিক আছে, এখন 11টা আছে ফান্ডামেন্টাল ডিউটিস। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত করেন? কত নম্বর আর্টিকেল অনুযায়ী প্রধান বিচারপতি নিযুক্ত হয়? 76, আর্টিকেল নাম্বার 124(2), আর্টিকেল নাম্বার 143 और আর্টিকেল নাম্বার 148। তো রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল নাম্বার 124(2). 124(2) এর মাধ্যমে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করেন। ঠিক আছে, সাধারণত সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি, যে হচ্ছে সবচেয়ে সিনিয়র বিচারপতি থাকে সুপ্রিম কোর্টের, তাকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানানো হয়। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়েছিল? অপশান এ হচ্ছে 47 থেকে 48, বি হচ্ছে 50 থেকে 51, সি হচ্ছে 1951 থেকে 52 হবে এবং ডি হচ্ছে 1965 থেকে 67। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 1951 থেকে 1952। এর মাধ্যমেই ভারতের প্রথম গণতান্ত্রিক লোকসভা গঠিত হয় এবং প্রথম লোকসভার স্পিকার কে হন? জি.ভি. মাভালাঙ্কার। জি.ভি. মাভালাঙ্কার প্রথম লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিল। কত সালে হয়েছিল? 1951 থেকে 52। দেখো, নেক্সট কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদ দ্বারা গঠিত? নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন কত নম্বর আর্টিকেল দ্বারা গঠিত? তো অপশান এ দেখো 312, অপশান বি হচ্ছে আর্টিকেল নাম্বার 315, সি হচ্ছে আর্টিকেল নাম্বার 324 এবং ডি হচ্ছে আর্টিকেল নাম্বার 350।
তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল নাম্বার 324। আর্টিকেল নাম্বার 324 দ্বারা আমাদের নির্বাচন কমিশন তৈরি হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো। এবং নির্বাচন কমিশন কি করে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সংসদ এবং রাজ্য আইনসভার সমস্ত পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট আমরা দেখছি যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ভারতের আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিকে ডিসক্রাইব করে রাখা হয়েছে? তো আর্টিকেল অপশন হচ্ছে আর্টিকেল নাম্বার 3, এ হচ্ছে আর্টিকেল নাম্বার 352, বি হচ্ছে আর্টিকেল নাম্বার 356, সি হচ্ছে আর্টিকেল নাম্বার 360 এবং ডি হচ্ছে আর্টিকেল নাম্বার 368। তো এগুলোর মধ্যে সংবিধানে 3 প্রকার, প্রথম কথা দেখে রাখো, 3 প্রকার এমার্জেন্সি আছে। একটা ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে তোমার স্টেট এমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এটা আছে আর্টিকেল নাম্বার 352-তে, এটা আছে 56-এ এবং এটা আছে আর্টিকেল নাম্বার 360-তে। তো এটা আমার কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তাহলে কত নম্বর আর্টিকেলে আসলো? 360-তে। 360-তে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এইটি ভারতে মাত্র একবারই জারি করা হয়েছে। তোমরা কমেন্টে জানিও তো কত সালে প্রথম একবার মাত্র এই আর্টিকেলটাকে ইউজ করে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ইন্ডিয়াতে ডিক্লেয়ার করা হয়েছিল। কত সালে ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল? কমেন্ট করো। নেক্সট দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে কোন বিল পাশ করা হয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে বিলটা পাশ করা হয়েছিল সেটা কোন কত নম্বর অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল? সেই অ্যামেন্ডমেন্টের দ্বারা বিলটা পাশ হয়েছিল 64th, 73, 73rd না 74th না 81st? তা রাইট অ্যান্সার হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আমাদের সংবিধানে ইনক্লুড করা হয়েছিল। এবং এটি কার রেকমেন্ডেশনে হয়েছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমরা আগের পার্টে কভার করেছি। এগুলো এত ইম্পর্টেন্ট যে তোমার প্রত্যেকটা সেটেই থাকবে কোনো না কোনোভাবে। তো তোমরা প্রত্যেকটা সেট একবার করে দেখে নিও। আমরা অলরেডি 5টা সেট কভার করে ফেলেছি, এটা আমাদের 6th সেট। প্রত্যেক সেটে 50টা করে কোশ্চেন্স আছে, যেগুলো তোমার হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন্স আমি নিজে সিলেক্ট করেছি। এগুলো বা এই টাইপের কোশ্চেন, নট এইগুলো বলা ঠিক না, এগুলোই এসছে, এগুলো বা এই টাইপের কোশ্চেনই প্রতি বছর রিপিট হয়। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন রিপিট হয়। তার কি কি অ্যাডিশনাল ইনফরমেশন আছে দেখে নিই। এর মাধ্যমে সংবিধানে 11th শিডিউল অ্যাড করা হয়েছিল এবং 24শে এপ্রিল 1993 থেকে এটি কার্যকর হওয়ার জন্য এটিকে জাতীয় পঞ্চায়েত দিবস হিসাবেও পালিত হয়। কবে কবে থেকে কার্যকর হয়েছে? 24শে এপ্রিল 1993। এবং এই 24শে এপ্রিল দিনটাকেই 24শে এপ্রিল দিনটাকে জাতীয় পঞ্চায়েত দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের কোনো রাজ্যপালকে অপসারণ বা পদচ্যুত কে করতে পারেন? রাজ্যপালকে কে অপসারণ বা পদচ্যুত করতে পারেন? অপশান দেখো, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী না ও রাষ্ট্রপতি? তো আনসার হচ্ছে রাষ্ট্রপতি। অবশ্যই রাষ্ট্রপতি যে কোনো রাজ্যপালকে পদচ্যুত করতে পারেন। রাজ্যপালের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, এমন না যে তোমার ধরো সরকার চেঞ্জ হয়ে গেলে রাজ্যপাল চেঞ্জ হয়ে যায়, ওরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, সরকারের সঙ্গে রাজ্যপালের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, সরকার থাকার পরেও রাজ্যপাল থাকতে পারে। তো রাজ্যপালের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, তিনি সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর পদে বহাল থাকেন। ঠিক আছে, প্লেজার অফ প্রেসিডেন্ট, এটা লেখা আছে, এখানে লেখা আছে প্লেজার অফ প্রেসিডেন্টের ওপর তিনি নিজের পদে বহাল থাকেন। নেক্সট দেখো, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? যৌথ অধিবেশন মানে হচ্ছে সংসদ মানে কি, আমাদের আগে দেখো পার্লামেন্ট কনসেপ্ট একটুখানি দেখে নাও। পার্লামেন্টের আমাদের দুটো পার্ট হয় মেইনলি, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভাকে কি বলা হয়? লোয়ার হাউস। রাজ্যসভাকে কি কি বলা হয়? আপার হাউস। ঠিক আছে, এবার দু জায়গারই তোমার ইয়েকে মানে প্রতিনিধিদের এমপি বলা হয়। ঠিক আছে, লোকসভার যে চেয়ারম্যান হয় তাকে বলা হয় স্পিকার, এবং রাজ্যসভার যে চেয়ারম্যান হয়, রাজ্যসভার দু জায়গায় স্পিকার বলে, কিন্তু লোকসভার যে স্পিকার হয় তাকে স্পিকারই বলে, এবং রাজ্যসভার স্পিকার হয় কে? উপরাষ্ট্রপতি। আমাদের যে ভাইস প্রেসিডেন্ট হয় সেই রাজ্যসভার সবসময় স্পিকারই হয়। ঠিক আছে, তো এখানে কি বলা আছে? সংসদের যৌথ অধিবেশন মানে এই দুটো হাউস যখন একসঙ্গে বসে তাদের সভাপতিত্ব কে করেন? তাদের সভাপতিত্ব করেন কে? অপশনে আছে ভারতের রাষ্ট্রপতি, বি আছে উপরাষ্ট্রপতি, সি আছে লোকসভার স্পিকার এবং ডি অপশানে আছে তোমার প্রধানমন্ত্রী। তো
তো তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে লোকসভার স্পিকার, অপশন সি। অপশন সি হচ্ছে লোকসভার স্পিকার হচ্ছে ভারতের যে সংসদের যৌথ অধিবেশন হয় তার সভাপতিত্ব করেন। কত নম্বর আর্টিকেল দ্বারা করেন? 108 নম্বর আর্টিকেল। 108 নম্বর আর্টিকেলে এই জিনিসটা বলে দেওয়া আছে। এবং স্পিকার না থাকলে কে করে? ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার তোমার কি করে? সভাপতিত্ব করে। ঠিক। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 35। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ একটি শাস্তিযোগ্য অপরাধ? মানে আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি একটি ক্রিমিনাল অফেন্স কোন আর্টিকেল দ্বারা? আর্টিকেল নাম্বার 14, আর্টিকেল নাম্বার 15, 16 অ্যান্ড 17, চারটে অপশন আছে। তো রাইট হচ্ছে আর্টিকেল নাম্বার 17। আর্টিকেল নাম্বার 17-এ এটি বলা আছে যে আনটাচেবিলিটি ইজ আ ক্রিমিনাল অফেন্স। ঠিক আছে, এটা কার মধ্যে পড়ে? এটা পড়ে হচ্ছে রাইট টু ইকুয়ালিটির মধ্যে, সাম্যের অধিকার, যাকে বলা হয় সাম্যের অধিকার। ঠিক আছে, এটি একটি গুরুত্বপূর্ণ কার পার্ট? মৌলিক অধিকার বা এটা ফান্ডামেন্টাল যে রাইটস আছে তার একটা পার্ট। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 36। ভারতে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কত তারিখ থেকে কার্যকর করা হয়েছিল? অপশান দেখো, 1 এপ্রিল 2016, বি হচ্ছে 1 এপ্রিল 2017, সি হচ্ছে 1 জুলাই 2017 এবং ডি হচ্ছে 2 অক্টোবর 2018। তো রাইট অ্যান্সার হচ্ছে জিএসটি তোমার ইমপ্লিমেন্ট হয়েছে 1 জুলাই 2017-এ। ঠিক আছে, এটি কি রকমের ট্যাক্স? এটা একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স জেনারেলি দু রকমের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো একটুখানি বুঝে নাও জিনিসটা। ধরো একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ধরো তুমি একটা চাকরি পেলে, ঠিক আছে, চাকরিতে তুমি মাইনে পাবে, সেই মাইনেটার একটা নিশ্চয়ই স্ল্যাবের উপর পেটে গেলে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ মাইনে হলে তুমি ইনকাম ট্যাক্স তোমার চাকরির মাইনে থেকে কেটে নেবে। ঠিক আছে, কেটে নিয়ে তোমাকে মাইনে দেওয়া হবে। ধরো তোমার সাপোজ মাইনে হচ্ছে 50,000 টাকা, তাতে তোমার ইনকাম ট্যাক্স হচ্ছে 2,000 টাকা, কথার কথা। তো তোমাকে 50,000 মাইনাস 2,000, 48,000 টাকা হাতে দেওয়া হবে। ঠিক আছে, এই যে 2,000 টাকাটা কেটে নিল তোমাকে না জিজ্ঞেস করেই, সেটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স, কারণ এটা ডাইরেক্ট লাগছে তোমার উপর। ঠিক আছে, এবার ইনডাইরেক্ট ট্যাক্স কী জিনিস? ধরো তুমি বাজারে গেলে, গিয়ে একটা চিপস কিনলে, ঠিক আছে, সেই চিপস যে কিনলে তার জন্য তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দাও। ঠিক, এই যে ট্যাক্সটা তুমি দিচ্ছ, তুমি ডাইরেক্ট দিচ্ছ না, এটা ইনডাইরেক্টলি দিচ্ছ, সেই রকম ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এবার দেখো জিএসটির পুরো কথা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস কত সালে এসেছিল? 2017 সালের 1 জুলাই। এর স্লোগান কি ছিল? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। স্লোগান ছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। এবং কত নম্বর আর্টিকেল, এই কত নম্বর তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা এসেছিল সংবিধান সংশোধনী? এটা হচ্ছে 101st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা এটিকে পাশ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 37 দেখো, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে ন্যাশনালাইজ করা হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 আছে অপশান, বি আছে 47, সি আছে 49 এবং ডি আছে 69। জাতীয়করণ হয়েছিল 1949-এ। জাতীয়করণ মানে ন্যাশনালাইজড হয়েছিল। ঠিক আছে, এবং তৈরি হয়েছিল 1935-এ। ঠিক আছে, কার মাধ্যমে তৈরি হয়েছিল? হিল্টন ইয়ং কমিশনের সুপারিশের মাধ্যমে। ঠিক আছে, 1935-এ তৈরি হয়েছিল এবং 1949-এ গিয়ে ন্যাশনালাইজড হয়েছিল। এটা হচ্ছে এস্টাবলিশড, এটা হচ্ছে ন্যাশনালাইজড। এই সময় পর্যন্ত মানে 1935 থেকে 49 পর্যন্ত বেসরকারি লোক মানে প্রাইভেট প্লেয়াররাও শেয়ার কিনতে পারত, এবং 1949-এর পর দিয়ে এটি ন্যাশনালাইজ হয়ে যাওয়ার পর থেকে পুরোটা হচ্ছে সরকারের আন্ডারে, মানে সরকারের তোমার মালিকানায় চলে আসে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কোন কোন শস্যের ক্ষেত্রে হয়েছিল? অপশন এ দেখো ডাল এবং তৈলবীজ, বি হচ্ছে ধান এবং গম, সি হচ্ছে চা ও কফি, ডি হচ্ছে পাট ও তুলো। তো রাইট অ্যান্সার হচ্ছে ধান এবং গম। ধান এবং গমের জন্য গ্রিন রেভলিউশন হয়েছিল। এবং গ্রিন ও রেভলিউশনের ফাদারকে, মানে গ্রিন রেভলিউশনের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক বলা হয় তোমার এম.এস. স্বামীনাথনকে, ডক্টর এম.এস. স্বামীনাথন, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উচ্চ ফলনশীল বীজ এবং আধুনিক সারের জন্য এই বিপ্লবটি ঘটেছিল। নেক্সট দেখো, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে গঠিত হওয়া নীতি আয়োগের চেয়ারম্যান কে?
নীতি আয়োগের চেয়ারম্যান দেখো কি হয়, অর্থমন্ত্রী না রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী নাকি রিজার্ভ ব্যাংকের গভর্নর? তো পদাধিকার বলে প্রধানমন্ত্রী সবসময় উত্তর হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান হয়। তো প্রধানমন্ত্রী সবসময় ভারতের যে প্রধানমন্ত্রী হবে সেই নীতি আয়োগের চেয়ারম্যান হবে পদাধিকার বলে। তো এটা কত সালে তৈরি হয়েছিল? 1 জানুয়ারি 2015 সালে প্ল্যানিং কমিশনকে সরিয়ে, প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করে তার জায়গায় কি এসে যায়? নীতি আয়োগ 2015, রাইট। এবং নীতি আয়োগের পুরো কথা কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতে 1 টাকার কারেন্সিতে কার স্বাক্ষর থাকে? 1 টাকার কারেন্সিতে কার স্বাক্ষর থাকে? জেনারেলি তোমরা যে 100, 500, 200 টাকার নোট দেখবে তাতে কার সাইন থাকে? তাতে সাইন থাকে হচ্ছে আরবিআই এর গভর্নরের। ঠিক আছে, এবং 1 টাকার কারেন্সিতে শুধুমাত্র সাইন থাকে হচ্ছে ভারত সরকারের যে অর্থ সচিব মানে ফাইন্যান্স সেক্রেটারি হয় তার। অপশন কি ছিল? আরবিআই গভর্নর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এবং রাইট অ্যান্সার হচ্ছে ভারত সরকারের অর্থ সচিব। ঠিক আছে, 1 টাকার নোট এবং কয়েন ভারত সরকার দ্বারা ইস্যু করা, আর বাকি সব আরবিআই ইস্যু করে। কোশ্চেন এবার দেখো সায়েন্সের পার্টে তোমার বলছে পরমাণুর নিউক্লিয়াস মূলত কোন কোন উপপারমাণবিক কণা দ্বারা গঠিত? অপশন এ আছে প্রোটন ইলেকট্রন, বি হচ্ছে নিউট্রন ইলেকট্রন, সি হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং ডি হচ্ছে কেবল প্রোটন। তো আমরা দেখে নিই নিউক্লিয়াস এই জায়গায় থাকে, নিউক্লিয়াসের ভেতর কী কী থাকে? প্রোটন এবং নিউট্রন, রাইট। প্রোটন এবং নিউট্রন, অপশন সি প্রোটন এবং নিউট্রন। এবার প্রোটন কি হয়? পজিটিভ হয়। নিউট্রন কি হয়? নিউট্রালাইজড হয়, মানে কোনো চার্জ থাকে না, নিউট্রনের কোনো চার্জ থাকে না। এবং এর বাইরে কক্ষপথে, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে কে ঘুরে বেড়ায়? ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কি হয়? নেগেটিভ। ঠিক, প্রোটন ধনাত্মক মানে পজিটিভ, নিউট্রন আধানহীন মানে নিউট্রালাইজ মানে কোনো চার্জ থাকে না, এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণাগুলি নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘুরে বেড়ায়। তাহলে নিউক্লিয়াসের পার্ট না, নিউক্লিয়াসের পার্ট হচ্ছে প্রোটন এবং নিউট্রন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 42, গাড়ির রিয়ার ভিউ মিরর বা পিছনের গাড়ি দেখার যে আয়না থাকে সেটাতে কোন টাইপের মিরর ইউজ করা হয়? তোমরা জানো মিরর জেনারেলি 2 টাইপের হয়, একটা হচ্ছে কনভেক্স মিরর মানে হচ্ছে উত্তল দর্পণ, আর একটা হচ্ছে কনকেভ মিরর মানে হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, তো কোনটি ইউজ করা হয়? দেখো অপশন আছে সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ এবং অধিবৃত্তীয় দর্পণ। এর মধ্যে ইউজ করা হয় উত্তল দর্পণ। উত্তল দর্পণে জেনারেলি কি হয়? সোজা বস্তু এবং ছোট প্রতিবিম্ব তৈরি হয়, পরে বেশি এরিয়া কভার করা যায়। তো গাড়ি যে চালাচ্ছে তার জন্য বেশি এরিয়া দেখাটা খুব ইম্পর্টেন্ট পিছনের, সেই জন্য কনভেক্স মিরর ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 43 কি বলছে? এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির পুরো কথা, এটি সিলিন্ডারে কোন কোন উপাদানে থাকে? মেনলি মানে এলপিজির ভিতর কোন কোন উপাদান থাকে? একটা হচ্ছে মিথেন, ইথেন, অপশন বি হচ্ছে ব্রিটেন ও প্রোপেন, অপশন সি হচ্ছে কার্বন মনোক্সাইড, এবং অপশন ডি হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন বি বিউটেন এবং প্রোপেন। বিউটেন এবং প্রোপেন দিয়ে তৈরি হয় এলপিজি। ঠিক আছে, প্রধান অংশ হচ্ছে বিউটেন। এবং গ্যাস লিক করলে যে তীব্র গন্ধ পাওয়া যায় সেটা হচ্ছে ইথাইল মার্ক্যাপ্টান নামক যে রাসায়নিক পদার্থ থাকে সেটার গন্ধ আমরা জেনারেলি পাই, যেটাকে আমরা বলি গ্যাস লিক করছে, অ্যাকচুয়ালি সেই গন্ধটা পাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহের কোন অঙ্গের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়? ঠিক আছে, কোন অঙ্গ থেকে ইনসুলিন মানে এই পার্টটা আছে কোন অঙ্গের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়? অপশন দেখো, অপশন এ আছে হচ্ছে যকৃৎ, বি আছে হচ্ছে পিটুইটারি গ্রন্থি, সি হচ্ছে অগ্নাশয়, এবং ডি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো রাইট আনসার হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে তোমার ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। ইনসুলিন কি করতে লাগে? ইনসুলিন যদি কম হয় শরীরে, সে মানে শরীরে মানে রক্তে, রক্তে যদি ইনসুলিন কম হয় তাতে শর্করার পরিমাণ বেড়ে যায়, মানে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেটাকে ডায়াবেটিস হয় সেই জন্য, তাই না? সেই জন্য ডায়াবেটিস হয়। আর অগ্নাশয় কী রকমের গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে এক প্রকারের মিশ্র গ্রন্থি। ঠিক আছে, নেক্সট দেখো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কিভাবে কোন বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ আছে ব্যারোমিটার, বি আছে ফ্যাথোমিটার, সি আছে হাইড্রোমিটার, ডি হচ্ছে ক্রোনোগ্রাফ। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ফ্যাথোমিটার। এটা মানে আগের একটা পার্টেও আমি কভার করেছিলাম, প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্ট্যান্ট,
প্রত্যেকটা পার্ট দেখবে, প্রত্যেকটা পার্টে 50টা করে কোশ্চেন কভার আছে, 50টা করে কোশ্চেন কভার আছে, এবং তাদের সাথে যে অ্যাডিশনাল ইনফোগুলো আছে সেগুলোও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবসময় এমন না যে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাই আসবে, এটাও ধরো তোমার কোশ্চেনে আসতে পারে। যেমন ধরো বলছে তোমরা ধরো সমুদ্রের গভীরতা পরিমাপ কী পদ্ধতির দ্বারা করা হয়, তখন হবে এটা অ্যান্সার, ইকো সাউন্ডিং নীতির উপর। ঠিক আছে, বা শব্দ তরঙ্গের প্রতিফলনের ওপর, শব্দ তরঙ্গের প্রতিফলনের ওপর জল, মানে এটাকে এই নীতিটাকে ইউজ করে জলের গভীরতা মাপা হয়। তো অ্যাডিশনাল ইনফরমেশনগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখতে হবে। তোমরা প্রত্যেকটা পার্ট দেখবে, এর প্লে লিস্ট করা আছে, বা তুমি চাকরির সমাধান লিখে যে কোনো জিকে রিভিশন লিখলেই তোমাদের সব কটা এসে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 46 দেখো, প্রথম ভারতীয় কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিল, কত সালে পেয়েছিল? অপশান এ দেখো, জগদীশচন্দ্র বসু 1915, বি হচ্ছে সিভি রামন 1930, সি হচ্ছে হরগোবিন্দ খোবরানা 1968, এবং ডি হচ্ছে অমর্ত্য সেন 1998। তো রাইট অ্যান্সার হচ্ছে সিভি রামন। সিভি রামন 1930 সালে, সিভি রামন 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেছিল বিজ্ঞানী হিসাবে। ঠিক আছে, প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, ভারত থেকে। আর বিজ্ঞানী হিসাবে মানে সায়েন্টিস্ট হিসাবে ফার্স্ট হয়েছে সিভি রামন। ঠিক আছে, কেন পেয়েছিল? আলোর বিকিরণ বা রামান এফেক্ট, রামান এফেক্ট আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান। কবে পেয়েছিল? 28শে ফেব্রুয়ারি। সেজন্য 28শে ফেব্রুয়ারির দিনটাকে কি বলা হয়? জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে। ঠিক আছে, নেক্সট দেখো, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? অপশান আছে 22শে এপ্রিল, বি আছে 5ই জুন, সি আছে 16ই সেপ্টেম্বর, এবং ডি আছে 1লা ডিসেম্বর। তো রাইট অ্যান্সার হচ্ছে 5th জুন। 5th জুন, প্রতি বছর 5th জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। কত সাল দিয়ে পালিত হয়? 1974 সাল থেকে। 1974 সাল থেকে। কী জন্য পালিত হয়? পরিবেশ রক্ষণ এবং জলবায়ু পরিবর্তন রোধের জন্য যে সচেতনতা বৃদ্ধি করা যায় সেই জন্য বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট দেখো, বিখ্যাত ঐতিহ্যবাহী ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলার লোকনৃত্য? তো ছৌ নৃত্য হচ্ছে মেনলি পুরুলিয়ার লোকনৃত্য। ঠিক আছে, এবং 2010 সালে এটা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এই তালিকায় সম্মান পেয়েছে। নেক্সট দেখো, আন্তর্জাতিক ন্যায়ালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা কোথায় অবস্থিত? তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত হচ্ছে, দেখো অপশনগুলো দেখে নাও, নিউ ইয়র্ক ইউএসএ, বি হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড, সি হচ্ছে দ্য হেগ নেদারল্যান্ডস, এবং ডি হচ্ছে প্যারিস। তো রাইট অ্যান্সার হচ্ছে দ্য হেগ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর প্রধান মানে হেডকোয়ার্টার অবস্থিত। ঠিক আছে, এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় শাখা, মানে ইউএনের একটা পার্ট হচ্ছে আইসিজি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর মোট বিচার সংখ্যা হচ্ছে 15 জন, এবং এতে তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর করে। ঠিক আছে, নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন, রবীন্দ্র পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার কোন ক্ষেত্রে প্রয়োগ করেন? কোন ক্ষেত্রে প্রদত্ত সর্বোচ্চ অসামরিক সম্মান? তো বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন বি হচ্ছে, এ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, বি হচ্ছে তোমার চলচ্চিত্র নাটক, সি হচ্ছে সাহিত্য, ডি হচ্ছে সমাজসেবা। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, 1950 সাল থেকে এই পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার প্রদান করে আসছে, এবং প্রথম কে জিতেছিল? প্রথম জিতেছিল হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মরণোত্তর মানে মারা যাওয়ার পরে তিনি এই পুরস্কার প্রথম পেয়েছিল। ঠিক আছে, রবীন্দ্র পুরস্কার। তো আজকে আমরা এই পার্ট তোমার 6 কভার করলাম। সেই পার্ট 6-এ আমরা 50টা কোশ্চেন করলাম, যেমন তোমরা দেখলে প্রত্যেক সাবজেক্ট থেকে আমরা কোশ্চেন রেখেছি। তো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করো, যাতে আমার একটু উৎসাহ পাই, এবং সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ। সাবস্ক্রাইব করে নিলে আমিও অনেক মোটিভেট পাই আর এরকম পার্টস বানানোর জন্য। আর তোমরা প্লিজ আগের পার্টগুলো ভালো করে দেখো, প্রত্যেকটা পার্টে খুব কেয়ারফুলি কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে যেগুলো তোমাদের আগামী এক্সামে আসতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব। ওকে, বাই।